So hello guys, I think I am audible to all of you. Let us back to the session. Okay. So আজকে আমরা শুরু করব রুল নাম্বার 26। আমার মনে হয় আমি রুল নাম্বার 25 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তাহলে রুল নাম্বার 26 যদি বলি, রুল নাম্বার 26 কি বলবো? দেখো, আমরা তড়িৎ বলরেখার ধর্ম সম্পর্কে পড়বো। ধর্ম, ঠিক আছে। আগে মানে রুল নাম্বার 25-এও আমরা একটু দেখেছিলাম, তাও এখানে একটু দেখি। একটা পজিটিভ আধান থেকে সবসময় তড়িৎ বলরেখা বেরোয়। জাস্ট যেটুকুনি বলছি সেটুকুনি মনে রাখে এনাফ, ঠিক আছে। এরকম বেরোয়। যদি একটা নেগেটিভ চার্জ থাকে তাহলে সেখানে কিন্তু তড়িৎ বলরেখা সবসময় ঢুকে। নেগেটিভ চার্জে তাহলে তড়িৎ বলরেখা কিন্তু সবসময় এরকম ঢোকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 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 সিচুয়েশনটাতে আমরা কি বলতে পারবো? এটাকে বলা হচ্ছে অপসারী। দেখো, অপসারী না, একটা বিন্দু থেকে অপসারী বা ডাইভার্জিং ইংলিশে বলবে। টপিক মানে টার্মটা হচ্ছে ডাইভার্জিং। আর এইখানে বললে তাহলে অভিসারী, নেগেটিভ আধানের জন্য। আর এইটাকে বলা হচ্ছে কনভার্জিং, ঠিক আছে। এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার ধর্ম কি পড়বো? এটা 1 নাম্বার। 2 নাম্বার, এইগুলোকেই তোমার যদি একটা পজিটিভ আধান থাকে একটা নেগেটিভ আধান থাকে তাহলে কিরকম ভাবে বলরেখা আঁকবো? ঠিক আছে, পজিটিভ থেকে যাই, নেগেটিভে শেষ হয়, পজিটিভ থেকে বেরোই আর নেগেটিভে কিন্তু ঢোকে, ঠিক আছে। এরকম এরকম আঁকতে পারবো। নেগেটিভে দেখো ঢুকবে আর এদিকে পজিটিভ থেকে কিন্তু বেরোবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু বলরেখার একটা রিপ্রেজেন্টেশন। তোমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে ছবি দিয়ে, ঠিক আছে। 3 নাম্বার রিপ্রেজেন্টেশন কি শিখবো? যদি দুটোই প্লাস থাকে তাহলে কি হবে? যদি দুটোই প্লাস থাকে তাহলে এইখান দিয়ে একটা বলরেখা এরকম বেরোবে, এখান দিয়ে এরকম, কারণ দুটোই তো পজিটিভ, একে অপরকে বিকর্ষণ করবে, তারপর এরকম হবে এদিকে, এরকম হবে। বুঝে যাচ্ছে? এখন পজিটিভ থেকে এদিকে বেরোবে, এদিকে বেরোবে, সব দিকে পজিটিভ থেকে সবসময় বেরোবে। হুম, এদিকেও কিন্তু বেরোবে, এদিকে সব বেরোবে, যেহেতু দুটোই পজিটিভ, ঠিক আছে। আর আমরা যদি বলি তাহলে এখানে একটা পয়েন্ট থাকবে, সেটাকে বলবো আমরা হচ্ছে উদাসীন বিন্দু, ঠিক আছে। সেইটা কোন পয়েন্ট? সেইটা হচ্ছে, আচ্ছা আমরা তার আগে একটুখানি এটা আগে এঁকেই নিই একটা। আর যদি 4 নাম্বার কেস দেখি, 4 নাম্বার কেস ধরো নেগেটিভ যদি আধান থাকে, দুটো নেগেটিভ আধান থাকে, তাহলেও দেখো একই কিন্তু হবে, ছবিটা একই হবে, শুধু বলরেখাগুলো এখানে কিন্তু ঢুকবে। এরকম অসংখ্য, হ্যাঁ, বলরেখা কিন্তু এই কটা আঁকা যাবে এরকম নয়। তুমি যত আঁকতে পারবে, ইনফাইনাইট নাম্বারস হতে পারে। তুমি যতগুলো আঁকতে পারবে ততগুলোই কিন্তু হতে পারে। আমরা তো মানে নর্মাল হাতে তো এতগুলো আঁকা সম্ভব নয়, সেই জন্য আমরা এরকমভাবে দেখাচ্ছি। বলরেখা কিন্তু নেগেটিভ চার্জে দেখো সবসময় ঢুকছে, ঠিক আছে। ছবিটা এরকম হবে। খালি অ্যারোটার দিকে দেখতে হবে, অ্যারোটা কিন্তু দেখলেই বুঝতে পারবে যে কেসটা আসলে কি হচ্ছে। আচ্ছা, এইবার দেখো এই মাঝখানের পয়েন্টে, তার মানে এই পয়েন্টে কোনো রকম কোনো বল ক্রিয়া করবে না, কোনো রকম কোনো প্রভাব থাকবে না, কারণ এই পয়েন্টটা তো দুদিকেই সরিয়ে দিয়েছে, এইগুলোকে এই বলরেখাগুলোকে এদিকে সরিয়ে দিয়েছে, এদিকে এরকম এরকম বেঁকে যাচ্ছে। তাহলে এই যে যে পয়েন্টগুলো আছে, এই যে এই পয়েন্টটা বা এই পয়েন্টটা এখানে, এইটাকে বলা হচ্ছে উদাসীন বিন্দু। হুম, এটাকে বলা হচ্ছে উদাসীন বিন্দু। Okay? উদাসীন বিন্দু, এই পয়েন্টে কোনো প্রভাব নেই বলরেখার, ঠিক আছে। তাহলে ফিল্ডেরও কোনো প্রভাব থাকবে না, ইলেকট্রিক ফিল্ডেরও কোনো প্রভাব থাকবে না। তাহলে এই উদাসীন বিন্দু বা এটাকে বলা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, মনে থাকবে? এটাকে বলা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, ঠিক আছে। তাহলে এখানে 4টে কেস শিখলে ছবি কিরকম হতে পারে, ঠিক আছে। আর হচ্ছে এবার তোমার বলরেখার যদি দ্বিতীয় ধর্ম দেখি, এটা কিন্তু একটা ধর্মের মধ্যেই চলবে, হ্যাঁ, এতক্ষণ। এবার যদি আমরা দ্বিতীয় ধর্ম দেখি বলরেখার, দেখো, বলরেখা যদি আমরা দ্বিতীয় ধর্ম দেখার চেষ্টা করি, 2 নম্বর ধর্ম কি লিখবো? 2 নম্বর ধর্ম হচ্ছে দুটো বলরেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না, ঠিক আছে। দুটো বলরেখা পরস্পরকে কখন, আচ্ছা তার আগে এটা বলে, সরি বলে যাচ্ছে আমার। সেটা হচ্ছে একটা যদি কার্ভ লাইন থাকে তাহলে সেই কার্ভ লাইনের প্রত্যেকটা, যদি এই পয়েন্টে বলরেখা বলে তাহলে সবসময় এর স্পর্শক বরাবর হবে, যদি এই পয়েন্টে বলে তাহলে এর সবসময় স্পর্শক বরাবর হবে, যদি এই পয়েন্টে বলে তাহলে সবসময় এর স্পর্শক বরাবর হবে, ঠিক আছে। তাহলে বলরেখার দিক বরাবর
কি কাজ করে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডটা এই বরাবর কাজ করে, এই অ্যাকচুয়ালি এই দিকটা ইলেকট্রিক ফিল্ডের দিক, ঠিক আছে। আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের দিক মানে আবার কি, ইলেকট্রিক ফিল্ডের দিক মানেই এর দিক মানেই একটা পজিটিভ আধানের উপর একটা পজিটিভ আধানের উপর বলের দিক, তাই না? এটা কোথা থেকে বুঝতে পারছি, দেখো F ইজ টু কিউ ইন্টু ই, আমরা আগে পড়ে এসেছি। তাহলে যেটা ই এর দিক সেটাই তো এফ এর দিক, আর সেটা পজিটিভ আধানের জন্য, এটা কিন্তু মাইনাস এফ ছিল না এখানে। তো সেই জন্য আমরা বলতে পারি যেটা ই এর দিক সেটাই একটা পজিটিভ আধানকে রেখে দিলে তার উপর যেদিকে বল ক্রিয়া করবে সেই দিকটা, মানে ই এর দিকে এফ হবে যদি একটা পজিটিভ দিক, মানে একটা আধানকে রেখে দিই, তাই তো। তাহলে আমরা যদি এরকম একটা ইয়ে থাকে, এখানে যদি একটা পজিটিভ আধানকে রাখি, আমি বলতে চাইছি কি, এইখানে ধরা গেল একটা পজিটিভ আধানকে রাখা হবে, ধরো এখানে একটা পজিটিভ আধানকে কিউকে রাখলাম, প্লাস কিউ, হ্যাঁ, তাহলে একে কোন বরাবর ছুড়বে, এই বরাবর ছুড়ে দেবে, এটাই এফ এর দিক হবে। তাহলে ই এর দিক মানেই কিন্তু এফ এরও দিক, ঠিক আছে, সেটা পজিটিভ আধানের দিক, বুঝে গেল। নেগেটিভ আধান হলে উল্টো দিকে হয়ে যেত আর কি, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তাহলে 2 নম্বর কেসটা তোমাদের বোঝাতে পারলাম। 3 নম্বর কেস কি বলছে, 3 নম্বর বলছে যে দুটো বলরেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। ধরো এরকম দুখানা বলরেখা আছে, একটা এদিকে আছে, একটা ধরো এদিকে আছে, বা এরকম এইদিকেই আছে। তাহলে দেখো দুটো বলরেখা যদি পরস্পরকে ছেদ করে যায় তাহলে একটা কমন পয়েন্ট থাকবে না এদের। এই কমন পয়েন্টে দেখো এই লাইনটার জন্য এই দিকে স্পর্শক বরাবর, আর এই লাইনটার জন্য এই দিকে স্পর্শক বরাবর। তাহলে এটা যদি ই1 বলরেখার জন্য হয়, মানে ক্ষেত্র হয়, এটা যদি ই2 হয়, তাহলে দেখো একই বিন্দুতে দুদিকে তড়িৎ ক্ষেত্র, এটা কি সম্ভব? তাহলে একই বিন্দুতে দুই দিকে ই সম্ভব নয়, তাই জন্য বলরেখা কি করতে পারে না, পরস্পরকে, দুটো বলরেখা পরস্পরকে ছেদ করে না। কি দুটি, এগুলো সবই তোমাদের বই অলরেডি আছে, পরস্পরকে ছেদ করে না। ওকে, ঠিক আছে, তাহলে 3 নম্বর কেস শিখে ফেললাম। এবার শিখবো 4 নম্বর কেস। 4 নম্বর কেস কি বলছে, 4 নম্বর কেস, 4 নম্বর কেস কি বলতে পারি, ধরো একটা পজিটিভ আধান আছে, আর একটা নেগেটিভ আধান আছে, ঠিক আছে। এইবার এই বলরেখাগুলো কখনো ক্লোজ লুপ ফর্ম করে না। ক্লোজ লুপ ফর্ম করে না মানে কি, এই দিকে যাচ্ছে আবার এদিকে আসছে, একটা ক্লোজ লুপ না, এটা মানে দেখো একটা ক্লোজ লুপের মতো না, এদিকে যাচ্ছে এদিকে আসছে এরকম ব্যাপার। এই ক্লোজ লুপটা কিন্তু ফর্ম করে না কি, তড়িৎ বলরেখা। বলরেখা, হ্যাঁ, এখানে ধরো ক্লোজ লুপ লিখলাম, ক্লোজ লুপ বা একটা লুপ, ক্লোজ লুপ, ঠিক আছে, ক্লোজ লুপ তড়িৎ বলরেখা ফর্ম করে না, কিন্তু চৌম্বক বলরেখা কিন্তু করে। এটা আমরা পরে পড়বো, যখন পড়বো চৌম্বক বলরেখা কিন্তু ক্লোজ লুপ ফর্ম করে, ঠিক আছে। তাহলে এটা একটা বিশেষ পার্থক্য। কিন্তু তড়িৎ বলরেখার যখন বৈশিষ্ট্য হবে তখন কিন্তু এরা মানে ক্লোজ লুপ ফর্ম করে না। কেন? কারণ দেখো কনজারভেটিভ নেচার। কারণ দেখো এই ছবিটার কথাই ভাবো, কালারটা চেঞ্জ করে দিই। দেখো এই ছবিটার ক্ষেত্রে ভাবো, আমরা বলরেখার প্রথম ধর্মতে শিখেছিলাম পজিটিভ থেকে সবসময় বেরোয়, তাহলে দেখো এদিকে বেরোচ্ছে, এরকম বেরোচ্ছে এই অ্যারোটা এদিকে, কিন্তু আবার দেখো এইখানে কিন্তু বলরেখা এদিকে ঢুকছে, তাহলে পজিটিভে কি কখনো বলরেখা ঢুকতে পারে? পারে না, কিন্তু এই কেসটা সম্ভব ছিল, কিন্তু এই কেসটা সম্ভব না। সেই জন্য তড়িৎ বলরেখা কিন্তু কখনো ক্লোজ লুপ ফর্ম করে না, কিন্তু চৌম্বক বলরেখা কিন্তু করতে পারে। তো সেই কেসটা আমরা পরে শিখবো, কিন্তু আপাতত তোমরা জাস্ট পার্থক্যটা জেনে নাও, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু পার্থক্যটা। তাহলে 5 নম্বর কেস শিখে ফেললাম, 4 নম্বর কেস শিখে ফেললাম। 6 নম্বর কেস শিখবো যেখানে তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি। ধরো এরকম জায়গায় ঘনত্ব বেশি, এবং ধরো এখানে একটা পয়েন্ট দিল এ, এখানে একটা পয়েন্ট দিল বি, এখানে একটা পয়েন্ট দিল সি। যেখানে তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি সেখানে কিন্তু ই এর ভ্যালু বেশি, মানে ই অফ সি সবসময় গ্রেটার দেন ই অফ বি, গ্রেটার দেন ই অফ এ। ঘনত্ব কোন জায়গায় বেশি, এই জায়গাটায় বেশি না, ঘনত্ব এই জায়গাটায় তার থেকে একটু কম, ঘনত্ব এই জায়গাটায় আরোই কম। সেই জন্য যেখানে তড়িৎ বলরেখা বেশি থাকবে সেখানেই স্বাভাবিকভাবে তড়িৎ উৎপন্ন হবে, তার মানে ইলেকট্রিক ফিল্ড থাকবে। সেই জন্য তড়িৎ বলরেখার ঘনত্ব যেখানে বেশি সেইখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের দিক বেশি। এগুলো কিন্তু ডাইরেক্ট তোমাদের প্রশ্ন এখন ধরে আসতেও পারে। তারপরে যদি বলি আরেকটা পার্থক্য আর কি বলতে পারি, আচ্ছা দেখো যে কোনো রকম যে কোনো কার্ড মানে কার্ড বলরেখা আর কি, মানে যেগুলো বেঁকানো, ধরো তোমাকে 6 নম্বর বলছি, ধরো এরকম একটা বলরেখা আছে, তাহলে কিন্তু প্রত্যেকটা, এটা কিন্তু কখনো সুষম হতে পারে না। সুষম কোনগুলো হবে, সুষম ধরো এরকম হবে, ঠিক আছে, যেগুলো প্রত্যেকটার মধ্যে ধরো ডিস্টেন্স সমান, ঠিক আছে, মানে
একই মানের এবং প্রত্যেকটার মধ্যে ধরো ডিস্টেন্স, তাহলে সেটাকে আমরা সুষম বলতে পারি, তারপরে সুষম বলবো, সুষম তড়িৎ ক্ষেত্র আছে। কিন্তু এইখানে এই কার্ভ লাইন যখনই থাকছে তখন কিন্তু সুষম থাকছে না, কারণ কি দেখো ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে না প্রত্যেকটা জায়গায়। ডাইরেকশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ডাইরেকশন চেঞ্জ হলে সেটাকে আমরা কি বলবো, সুষম কখন হতে পারে না। ডাইরেকশন চেঞ্জ হলে সেটা কি হয়, তার দিক চেঞ্জ হচ্ছে, কারণ এটা এটা একটা মানে ভেক্টর রাশি, তার দিক চেঞ্জ হলেই তো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু আমরা কখনো একটা কার্ভড লাইনকে, কার্ভ লাইন কখনো, কার্ভ লাইন is not uniform, is not uniform, uniform ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। কার্ভ লাইন, কার্ভ ইলেকট্রিক ফিল্ড লাইন যদি থাকে তাহলে সেটা কখনোই ইউনিফর্ম ইলেকট্রিক লাইন, ইলেকট্রিক ফিল্ড লাইন ফর্ম করে না। তাহলে একটা যদি যদি কোনো বেঁকানো যদি কোনো লাইন থাকে, ধরো এরকম একটা বেঁকানো লাইন আছে, তাহলে সেখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ বল মানে তড়িৎ ক্ষেত্রের দিক আলাদা হবে দেখো। আর দিক আলাদা হলেই তার মানে কি হচ্ছে, সেই ক্ষেত্রে সুষম হচ্ছে না, কারণ সুষম হওয়ার জন্য মান এবং দিক দুটোই সমান হতে হয়। সুষম হওয়ার কন্ডিশন কি, সুষম হওয়ার কন্ডিশন হচ্ছে মান প্লাস দিক, তাদের জন্য যারা ভেক্টর রাশি, আর যারা স্কেলার তাদের জন্য শুধু মান সমান হলেই হবে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড কি, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে দেখো এর মানও আছে দিকও আছে, তার মানে দুটোকেই সমান হতে হবে। কিন্তু এখানে মান সমান হলেও কিন্তু দিক দেখো সব জায়গায় সমান নয়, সেহেতু দিকটাকে, মানটাকে, মানের ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করলেও দিকের ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করতে পারছে না। তো সেই জন্য এটা কি হচ্ছে, এটা কিন্তু সুষম নয়, সুষম নয়, ঠিক আছে, সুষম নয়, বোঝা গেল। এটা কিন্তু তোমরা নোট ডাউন করে নিও। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম পুরো টপিকটা। আর তড়িৎ বলরেখা কিন্তু সবসময় কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে ঢোকে এবং লম্বভাবে বেরোয়, ঠিক আছে। কোনো তলে, 7 নম্বর, কোনো তলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, হ্যাঁ, লম্বভাবে ঢোকে এবং লম্বভাবে বেরোয়, মানে 90 ডিগ্রিতে ঢোকে ঢোকে এবং 90 ডিগ্রিতেই বেরোয়, ঠিক আছে। এইখানে কিন্তু একটা একটা দেখো ইলেকট্রিক ফিল্ড লাইন, তো যখনই এটা আমরা যখন পরে পড়বো ম্যাগনেটিক ফিল্ড, তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইনের সঙ্গে একটা ডিফারেন্স আছে একটা মেজর। সেটা কি, যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন দেখি তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন যখন হবে তখন কিন্তু তারা যে কোনো কোণে ঢুকতে বা বেরোতে পারে। লেখাই ভুলে গেছি অ্যাকচুয়ালি, ঢুকতে বা বেরোতে পারে, এটা কিন্তু একটা মেজর ডিফারেন্স কার সাথে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইলেকট্রিক ফিল্ডের, ঠিক আছে। তাহলে একটা মেজর ডিফারেন্স কি পড়লে দেখো, তড়িৎ বলরেখা কিন্তু ক্লোজ লুপ ফর্ম করে, আর তড়িৎ বলরেখা কিন্তু 90 ডিগ্রিতে ঢোকে বা বেরোয়, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কিন্তু 90 ডিগ্রিতে ঢুকতেও পারে নাও পারে, কোনো ব্যাপার নেই, তার কিন্তু কোনো মেজর ক্রাইটেরিয়া নেই। কিন্তু চৌম্বক বলরেখা কিন্তু এখানে ক্লোজ লুপ ফর্ম করে, তড়িৎ বলরেখা কিন্তু করে না। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তড়িৎ বলরেখা ক্লোজ লুপ ফর্ম করে না, তারও কিন্তু একটা উদাহরণ আছে। ক্লোজ লুপ ফর্ম করে না এটা তো হলো, কিন্তু করেও, কিছু কিছু ক্ষেত্রে করেও। সেটা কখন, যখন এটা আবেশিত চৌম্বক ক্ষেত্র, আবেশী চৌম্বক ক্ষেত্র, এই কেসটা তখন আবেশী যখন চৌম্বক ক্ষেত্র হবে, সরি আবেশী তড়িৎ ক্ষেত্র, আবেশী তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড যখন হবে, মানে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড যখন আবেশিত তড়িৎ ক্ষেত্র হবে, মানে যখন একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড হবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু তড়িৎ বলরেখা ক্লোজ লুপ ফর্ম করে। সেটা আমরা কোথায় করবো, সেটা আমরা ফ্যারাডের লয় করবো। এখন তোমরা জিনিসটা ভুলে যাও, জাস্ট এখানে ডিফারেন্স গুলো কোথায় কোথায় আছে সেটা দেখানোর জন্য বললাম। এটা কোথায় করবো, ফ্যারাডের ল, ফ্যারাডের ল তোমরা শর্ট নোটে কিন্তু কোনো উল্লেখ করে রাখতে পারো। তাহলে আমরা কি কি করলাম, যে তড়িৎ বলরেখা একে অপরকে ছেদ করে না, তড়িৎ বলরেখা কখনো ক্লোজ লুপ ফর্ম করে না, কিন্তু তড়িৎ বলরেখা ক্লোজ লুপ ফর্ম করতে পারে কখন, যখন একটা আবেশী চৌম্বক ক্ষেত্র বা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। আর তড়িৎ বলরেখা কখন ক্লোজ লুপ ফর্ম করতে পারে না, যখন সেটা একটা স্থির তাড়িতিক আধান, স্থির তাড়িতিক দেখো দুখানা আধান যারা স্থির আছে, ঠিক আছে, নর্মালি আছে। আর যখন আবেশের ক্ষেত্রে আমরা তৈরি করবো তখন কিন্তু তাদের মধ্যে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড হবে, ঠিক আছে, মানে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড হলে তারা কিন্তু ক্লোজ লুপ ফর্ম করবে চৌম্বক বলরেখার মতো। আর চৌম্বক বলরেখা কিন্তু সবসময় তোমার ক্লোজ লুপ ফর্ম করে। হ্যাঁ, তারপরে একটা কার্ভ লাইন যদি থাকে, তাহলে কার্ভ লাইন এই কার্ভ লাইন যদি থাকে তাহলে সবসময় সেটা কি হবে, নন ইউনিফর্ম, মানে অসম ইলেকট্রিক ফিল্ড দেখাবে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও তাই। আর এই ক্ষেত্রে দেখো কোনো তলে ইলেকট্রিক ফিল্ডের মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ বলরেখা সবসময় 90 ডিগ্রিতে ঢুকে এবং 90 ডিগ্রিতেই বেরোয়। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের জন্য কিন্তু এরকম কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। তাহলে আমি তোমাদের আশা করি জিনিসগুলো বোঝাতে পারলাম।
এবার রুল নাম্বার 27 মুভ করি। তড়িৎ বলরেখার অনেকগুলো বৈশিষ্ট্য আমরা করে ফেললাম। এগুলো থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, একদম যে কটা বললাম এর বাইরে কিছু আসবে না, যা আসবে এখান থেকে। ঠিক আছে, তড়িৎ বলরেখাটা সংরক্ষী, সেই জন্য কিন্তু ক্লোজ লুপ ফর্ম করে। কথাগুলো কিন্তু অবশ্যই মনে রেখো, যা যা বলছি এগুলো সব নোট ডাউন করে রাখো। হয়তো আমি কোনো কথা মুখে বলছি, তোমাদের এখানে বলতে পারছি না, মানে লেখা হচ্ছে না, তাহলে সেইগুলো কিন্তু নোট করে রেখো। ভিডিওটা পজ করে যেটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট, বা আমি যেগুলো বলছি অ্যাকচুয়ালি সবই ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু লিখে রেখো। ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখান থেকে এক ধরনের সরি রুল নাম্বার 26-এর মধ্যে এক ধরনের কোশ্চেন আসতে পারে। ধরো এখানে বললো হচ্ছে এখানে এখানে ধরো বললো Q1 চার্জ আছে, এখানে বললো ধরো Q2 চার্জ আছে। ঠিক আছে, এইবার তোমার ধরো এরকম লাইন্স দেওয়া আছে, ফিল্ড লাইন্স দেওয়া আছে। দেখো ফিল্ড লাইন্স দেওয়া আছে, দিয়ে তোমাকে বললো, এখানে বললো যে Q1, আর তোমাকে কি দেওয়া আছে, আর তোমাকে ধরো ডাইরেকশন গুলো দেওয়া আছে, এরকম ডাইরেকশন দেওয়া আছে। ঠিক আছে, এরকম ডাইরেকশন দেওয়া আছে। তাহলে এখানে তোমাকে বললো Q1 আর Q2 অনুপাত নির্ণয় করতে। তোমার এই কোশ্চেনটার উত্তর কি হবে? তোমাকে দেখতে হবে যে এখানে দেখো Q1 টা কি ধরনের কণা, তুমি দেখো দেখেই বুঝতে পারবে। Q1 থেকে তোমাকে দেখতে হবে, দেখো এখানে বের হচ্ছে, সব কণাতে বের হচ্ছে, তার মানে Q1 হচ্ছে পজিটিভ কণা। আর Q2 টা দেখো, Q2 তে কিন্তু ঢুকছে, Q2 হচ্ছে নেগেটিভ কণা। এবার কটা ঢুকছে আর কটা বেরোচ্ছে সেই ক্যালকুলেশনটা করলে আমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে এবার কটা ঢুকছে, Q1 এ কটা ঢুকছে দেখো, Q1 এ কটা বেরোচ্ছে অ্যাকচুয়ালি দেখো, 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার। তাহলে 8টা বেরোচ্ছে, তাহলে +8 লিখবো। আর Q2 টা কত লিখবো দেখো, Q2 তে কটা ঢুকছে, এই যে কটা, এই চারটে যে কটা আছে, মানে তোমার ওয়েট, হ্যাঁ দেখো এইটা 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 না, এই কটা না, এই চারটে অ্যাকচুয়ালি ঢুকছে, আর তো কোথাও ঢুকছে না, এগুলো তো বেরিয়ে যাচ্ছে, যে এইগুলো যেগুলো আছে, এইগুলো যেগুলো আছে, এগুলো তো বেরিয়ে যাচ্ছে, Q2 কে টাচ করছে না। তাহলে এখানে চারটে ঢুকছে, তার মানে -4, তাহলে উত্তর কিন্তু হবে -2। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসলেও আসতে পারে, তোমরা কিন্তু এটা করে নিও। মানে তোমাদের যে নিউ প্যাটার্ন সেটাকে যদি একটু অ্যানালিসিস করা যায় ভালোভাবে, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন না আসার কোনো প্রবাবিলিটি নেই, এরকম ব্যাপার নয়। দেখো এবার তাহলে আমরা রুল নাম্বার 27-এ মুভ করবো, 26 করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা বলো তো এই বলরেখাটা কি সম্ভব? এটা কি সম্ভব বলো, এটা কি হতে পারে? এটা হতে পারে না, কারণ দেখো এইটার ক্ষেত্রে ক্লোজ লুপ ফর্ম করে যাচ্ছে, এই যে এই ক্ষেত্রে ক্লোজ লুপ ফর্ম করছে, সেখানে এই বলরেখাটা কিন্তু সম্ভব নয়। তোমাদের এরকম ডাইরেক্ট ছবি দিয়েও কিন্তু কোশ্চেন আসলেও আসতে পারে। ঠিক আছে, তাহলে তড়িৎ বলরেখা গেল। এইবার আমরা তড়িৎ ফ্লাক্স করে নিই। হোয়াট ইজ তড়িৎ ফ্লাক্স? ঠিক আছে, তড়িৎ ফ্লাক্স হচ্ছে কোনো তলের মধ্যে দিয়ে, ধরো একটা তল আঁকলাম, ঠিক আছে, এরকম তল আঁকলাম, তলের মধ্যে দিয়ে লম্বভাবে নির্গত বলরেখা, কি বললাম, ফ্লাক্স, কি করাচ্ছি, ফ্লাক্স। ঠিক আছে, তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে, ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে তোমার কোনো তল আছে, সেই তলের মধ্যে দিয়ে নির্গত লম্ব হয়ে, তলের মধ্যে দিয়ে যে কোনো দিক দিয়ে বলরেখা নির্গত হতে পারে, তাই না? দেখো দুটো উদাহরণ দেখালেই বুঝতে পারবে জিনিসটা। ঠিক আছে, এরকম আছে। এইবার দেখো তোমার ধরো এরকম একটা লাইন আছে, কিন্তু এরকমও বলরেখা হতে পারতো, বলরেখাটা এরকম হতে পারতো বা এরকম হতে পারতো। তা তুমি খালি চোখে দেখে কোনটা বলছো? দেখো লম্বভাবে নির্গত বলরেখা মানে এইটা কিন্তু ফ্লাক্স নির্দেশ করছে। এরও ফ্লাক্স আছে, এরও যদি ফ্লাক্স নির্ণয় করতে চাই, তাহলে এর সাথে যেটা লম্বভাবে যে কটা বেরোচ্ছে সেই কটা কিন্তু প্রোডাক্ট নিতে হবে। আমি সেটা দেখাচ্ছি কিভাবে হচ্ছে। তা এইটাকে বলবো হচ্ছে লম্বভাবে নির্গত বলরেখা, তলের সাথে লম্বভাবে, তাই তো, নির্গত বলরেখা তলের সাথে লম্ব। তাহলে এবার তলের লম্ব দিকটা সবসময় জানতে হবে কোন দিকে হয়। একটা তল যদি এরকম হয়, তাহলে এর লম্ব দিক সবসময় হয় এই দিকে, নয় এই দিক থেকে উল্টো দিকে হয়। ঠিক আছে,
তাহলে কি বললাম, যদি একটা এরকম বৃত্ত থাকে তাহলে তল হয়, তার তল তো বৃত্তের তল এদিকে হয় বা এদিকে হয়, ঠিক আছে, এরকম দিকে বৃত্তের তল হয়। তাহলে এই তলটাকে আমরা ডিএস দিয়ে চিহ্নিত করি, তল ভেক্টরটাকে ডিএস ভেক্টর, ডিএস ভেক্টর বা কোনো বইয়ে দেখবা ডিএ আছে, ডিএস ভেক্টর বা ডিএ ভেক্টর, ঠিক আছে, ডিএ ভেক্টর বা ডিএস ভেক্টর এরকম কিছু, মানে ডিএ ডিএস না কিন্তু ডিএ ভেক্টর বা ডিএস ভেক্টর যে কোনো একটা দিয়ে আমরা চিহ্নিত করি তলটা কি, এটা তল ভেক্টর বা ক্ষেত্রফল ভেক্টর, তল ক্ষেত্রফল ভেক্টর, ঠিক আছে। তাহলে এইবার আমরা ফ্লাক্সটা কি করে নির্ণয় করবো? ফ্লাক্স হচ্ছে কোনো তলের মধ্যে দিয়ে নির্গত বলরেখা কিন্তু যেগুলো লম্ব হয়ে বেরোচ্ছে, ঠিক আছে, যে কটা লম্ব হয়ে বেরোচ্ছে, ফ্লাক্স হচ্ছে কোনো তলের মধ্যে দিয়ে নির্গত বলরেখা যেটা লম্ব হয়ে বেরোচ্ছে। তাহলে ফ্লাক্সের আমরা ফ্লাক্সকে চিহ্নিত করি ইলেকট্রিক ফ্লাক্স এবং ফাই, ঠিক আছে, ফাই এটা কিন্তু স্কেলার, স্কেলার রাশি, মানে এর কোনো দিক নেই, ঠিক আছে, স্কেলার রাশি। এবার তাহলে এটা হচ্ছে ফাই ইকুয়াল টু ই ডট ডিএস, ঠিক আছে, ই একটা ভেক্টর, ডিএস একটা ভেক্টর, তাহলে এটাকে যদি ভাঙি তাহলে ই ডিএস কস থিটা, ই ডিএস কস থিটা, ঠিক আছে। তাহলে ই আর ডিএস এর মধ্যে মধ্যবর্তী কোণ, এই ই আর ডিএস এর মধ্যবর্তী কোণটাই হচ্ছে কস থিটা বা থিটাটা, ঠিক আছে, থিটাটা, তার কস থিটাটাকে নিতে হবে তাহলে তখন। তাহলে এইবার আমি এই জিনিসটাকে কি করে বুঝবো? ধরো এইবার ধরো তোমাকে ধরো বলরেখা দেখানো হয়েছে এরকম, ধরো তল ভেক্টরটা কিন্তু সবসময় লম্ব, যেটা বলেছিলাম আমি আগে, ঠিক আছে, তলটা তাহলে এরকম, এটা কত ভেক্টর, এটা হচ্ছে ধরো তল ভেক্টর, তাহলে এটা ডিএস ভেক্টর, ঠিক আছে। আর ধরো ই যাচ্ছে এরকম, কোনো তলের ভেতর দিয়ে এদিকে ই যাচ্ছে, ঠিক আছে, তো কোনো তলের ভেতর দিয়ে এদিকে ই যাচ্ছে, তাহলে তুমি নিজেই দেখো, দেখে বলো এটা কি লম্বভাবে নির্গত হচ্ছে, এটা কি লম্বভাবে নির্গত বলো রেখা? তো কি হবে, না অবশ্যই না। তাহলে এটাকে লম্বভাবে করার জন্য এর যেটা cos থিটার কম্পোনেন্টটাকে দিতে হবে ডিএস ভেক্টরের সাথে। তাহলে তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে এই মানে অ্যাকচুয়ালি কি করতে হবে আমি দেখাচ্ছি, এইটাকে এর উপর যদি তুমি বসাও তাহলে দেখো এইবার এই দুটোর মধ্যে একটা কোণ পাওয়া যাচ্ছে না, এই যে এই কোণটা, এই ছবিটাকে যদি ওর উপর বসানো হলো তার ফলে ওর মধ্যে একটা কোণ তৈরি হলো না, দেখো এর মধ্যে একটা কোণ তৈরি হলো না, এই যে এই কোণটা যেটা, ঠিক আছে, ই আর ডিএস এর মধ্যবর্তী কোণটা, এইটাকে আমরা থিটা বলছি। তাহলে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ যেটা হবে সেটা হচ্ছে ইডিএস কস থিটা, ঠিক আছে, সেইটা হচ্ছে ফ্লাক্সের মান, এটাকেই ফ্লাক্স বলবো, ঠিক আছে। প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্ন এখান থেকে আসবে এরকম, যে তোমাকে বললো কোনো একটা স্থানে ই এর ভ্যালু বলা হচ্ছে 2 নিউটন পার কুলম, ঠিক আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, ধরো এরকম একটা তল দেওয়া আছে, সে তার বলা আছে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, প্রস্থ হচ্ছে 1 মিটার, তাহলে তোমাকে এই তলে ফ্লাক্স বার করতে পারবে কি পারবে না? কি করে বের করবো? ই ডট ডিএস মানে ক্ষেত্রফল, মানে ই হচ্ছে 2, আর ক্ষেত্রফল হচ্ছে কি করতে হবে, একটা আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র হবে, এটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে, এটা ধরো একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্রে এটা দেওয়া আছে 2, এটা 1, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সরি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 2 × 1, তাহলে 2 4 4 দিয়ে যেটা ফ্লাক্সের ইউনিট হবে, ঠিক আছে। ফ্লাক্সের ইউনিট কি হবে? ফ্লাক্সের ইউনিট হবে হচ্ছে নিউটন কুলম ইনভার্স 1 মিটার স্কয়ার, ঠিক আছে, এটা কিন্তু ইউনিট, তোমরা ডাইমেনশনটা কিন্তু এখান থেকে বের করবে, মাত্রাটা এখান থেকে তোমাদের বাড়ির কাছ থেকে, মাত্রাটা তোমরা কমেন্ট করে জানাবে কি হবে, ঠিক আছে, এটা কিন্তু ইউনিট, কার ফ্লাক্সের ইউনিট, ঠিক আছে। এইবার তোমার প্রশ্নটা কিন্তু সবসময় একটু মান দিয়ে দেবে না ডাইরেক্ট, তোমার যেহেতু এটা একটা ভেক্টরে ক্যালকুলেশন, তোমাদের পরীক্ষায় চাইবে কিন্তু একটা ভেক্টর, তোমাকে দেওয়া থাকবে কোনো একটা জায়গায় ই আছে 5i ক্যাপ প্লাস 9j ক্যাপ প্লাস 3k ক্যাপ, ঠিক আছে, আর কোনো একটা জায়গায় ধরো ই আছে, তো আর বললো তাহলে ক্ষেত্রফল ভেক্টরের মান হচ্ছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ, ঠিক আছে, তাহলে তোমাকে বললো এবার তুমি ফ্লাক্স নির্ণয় করো, তাহলে তোমাকে কি করতে হবে, ই ডট ডিএস ভেক্টর ডট প্রোডাক্ট, তাহলে এখান থেকে ডট প্রোডাক্ট করলে কি হবে, 5i প্লাস 9j প্লাস 3k, ঠিক আছে,
যেটা আসবে রেলিভেন্ট আমি কিন্তু সেটা করিয়ে দিচ্ছি, একদম এরকমই কিন্তু পরীক্ষা আসবে, এক্সাক্ট এরকম কোশ্চেন আসবে, শুধু ভ্যালু চেঞ্জ করে দিতে পারে। তাহলে তোমার ডট প্রোডাক্ট করলে কথা হয় আই ডট আই সবসময় এক হয়, এটা তোমরা হয়তো জেনে থাকবে আগের ক্লাসে, আই ডট আই সমান এক হয়, আই ডট আই সমান সমান জে ডট জে সমান সমান কে ডট কে সমান সমান এক। এটা যদি হয় তাহলে এই জিনিসটাকে আমরা করতে পারবো 5 × 2 মানে 10, দেখো থাকছে আই ক্যাপ মিলে এক হয়ে যাচ্ছে, আর আই ডট জে আই ডট কে এগুলো সব শূন্য হয়ে যায়, আর দেখো -9, ঠিক আছে, কারণ 9 জে ডট জে তুমি এটা ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে যে থাকছে এক, ঠিক আছে, এক কত হবে নিউটন কুলম্ব ইনভার্স ফ্রম মিটার স্কয়ার, ঠিক আছে, তাহলে এটাই ফ্লাক্সের মান, বোঝা গেল? এইটুকুনি যেন তোমাদের করতে হবে ইজিলি। এই কোশ্চেনটাই, এই পার্টিকুলার টাইপটাই কিন্তু পরীক্ষায় আসার চান্স সবচেয়ে বেশি। হ্যাঁ, আরেকটা টাইপ আসতে পারে এখান থেকে, সেটা তোমাদের দেখাচ্ছি। সেটা ধরো বললো, এখানে করে দিচ্ছি, বললো যে কোনো স্থানে ই আছে হচ্ছে 2 নিউটন পার কুলম্ব, আর একটা স্থানে বলছে যে ক্ষেত্রফল আছে হচ্ছে তোমার ওই স্থানটা হচ্ছে এটা এটা গোলকের মধ্যে, গোলকে আর দেওয়া থাকবে, আর দেওয়া থাকলে কি হতে পারে, আর দেওয়া থাকলে তুমি ক্ষেত্রফল বার করবে, সেই ক্ষেত্রফল কত হবে, সেই ক্ষেত্রফল হচ্ছে ধরো পাই আর স্কয়ার, তাহলে পাই ইন্টু আর এর ভ্যালু দেওয়া আছে ধরো 2, তাহলে পাই ইন্টু 4, মানে 2 স্কয়ার করলে 4 হচ্ছে, তাহলে এটাই তো ডিএস। হ্যাঁ, আর বললো ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ, মানে এই ইটা তলের সাথে লম্বভাবে না বেরো, ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরোচ্ছে, থিটাটা দেওয়া আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তখন তোমরা ই ডিএস কস থিটা, ই ইন্টু ডিএস ফাই সমান সমান ফাই সমান সমান ই ডিএস কস থিটা বসাতে হবে, তাহলে ই এর ভ্যালু 2, ডিএস এর ভ্যালু কত আছে, ডিএস এর ভ্যালু আছে 4 পাই ইন্টু কস থিটা মানে কস 30 মানে কত, কস 30 মানে হচ্ছে সাইন 60 √3/2, ঠিক আছে, তাহলে এটা কাটলে যেটা হচ্ছে 4 পাই √3, এবার তোমার ইউনিটটা লিখলেই হয়ে যাচ্ছে। তাহলে মাত্রাটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, মাত্রাটা কমেন্ট করে জানাবে। তাহলে আমরা রুল নম্বর 27 আমরা শিখলাম অ্যাকচুয়ালি ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা আসার চান্স বললাম, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এইটা, এইটা আসার চান্স কিন্তু সবচেয়ে বেশি, এরকম ই ডট ডিএস এ তোমাকে জাস্ট ডট প্রোডাক্টটা বার্তা শিখলেই কিন্তু এটা বেরিয়ে যাবে। তারপরে চান্স কোনটা, তারপরে কিন্তু এইটা। হ্যাঁ, তোমাকে ই দেওয়া থাকবে, ডিএসটা বের করে নিতে হবে, কারণ ডিএসটা তোমাকে যদি আয়তক্ষেত্র বলে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যদি বৃত্ত বলে বৃত্তের ক্ষেত্রফল, তোমাকে যদি ট্র্যাপিজিয়াম বলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, সামান্তরিক বলে সামান্তরিকের বর্গক্ষেত্র বলে বর্গক্ষেত্র, যেটা বলবে তলটা তার ক্ষেত্রফল বেরোবে। আর তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে, মানে যদি কোণ দেওয়া থাকে তাহলে কস থিটা বসাতে হবে, আর কোণ যদি না দেওয়া থাকে তাহলে তো মানে কিছু করাতে হবে, ধরে নিতে হবে লম্বভাবে বেরোচ্ছে, সেই কথাটা বলা থাকবে, তার কোণ 90 ডিগ্রি। তাহলে এইবার দেখো, মানে কোন যেটা তোমার দেয়া থাকবে সেই ভ্যালুটা কিন্তু তোমাকে বসাতে হবে। আচ্ছা, এইবার তাহলে কোন ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার ফ্লাক্সটার মান সর্বোচ্চ হবে বলো দেখি, কে বলতে পারবে? কোন ক্ষেত্রে ফ্লাক্সের মানটা সর্বোচ্চ হবে আর কোন ক্ষেত্রে সর্বনিম্ন হবে, কে বলতে পারবে এটা? তাহলে ফ্লাক্স ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স আর মিনিমাম ফ্লাক্স, ম্যাক্সিমাম ফ্লাক্স আর মিনিমাম ফ্লাক্স, ম্যাক্সিমাম হচ্ছে কত, ই ডিএস কস থিটা। এবার তাহলে কস থিটা যেখানে ম্যাক্সিমাম, তাহলে কস থিটা ম্যাক্সিমাম কখন হয়, যখন যখন থিটা সমান সমান 0 ডিগ্রি, তাই না? এটাকেই বলবো, তাহলে থিটা যখন সমান সমান 0 ডিগ্রি তখন এটা ম্যাক্সিমাম, এটাও সমান সমান ই ডিএস কস থিটা, তাহলে মিনিমাম কখন হবে, যখন থিটা সমান সমান কত হবে বলো, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, ঠিক আছে, তোমাদেরকে বলতে হবে যে থিটা সমান সমান এই ক্ষেত্রে কত হবে, সবকিছু আমি করিয়ে দেবো না, তাহলে মিনিমাম ফ্লাক্সের জন্য তোমার থিটার মানটা কত হতে হবে সেটা তোমাদের বলতে হবে, ঠিক আছে। তাহলে আচ্ছা, ইডিএস কস থিটা মানে কি, এই যে কস 0 মানে কত দেখো, ই আর ডিএস এর মধ্যে, ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল জিরো, এটা মানে এটা বোঝাচ্ছে cos থিটা মানে এইখানে তো এরকম ছিল, এই থিটাটা কার মধ্যে অ্যাঙ্গেল, ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল, দেখো তার মানে ইলেকট্রিক ফিল্ডটাও এইভাবে বেরোচ্ছে, আর ডিএস ভেক্টরটাও এই তো, ডিএস ভেক্টরটাও তো এদিকেই ছিল, এরকমই ছিল, তাই না? তাহলে ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল জিরো না, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে, তলের সাথে মানে লম্ব কিন্তু না, মানে তলের সাথে বললে এরকম তল হয়ে যাবে, তারপর 90 ডিগ্রি হয়ে যাবে, তলের সাথে না, কি হচ্ছে তলের যে ভেক্টরটা, তলের ভেক্টর তো সবসময় এরকম কাজ করে, এরকম, তাহলে তলের ভেক্টরের সাথে লম্ব, তলের ভেক্টরে দেখো, এবার যদি ইলেকট্রিক ফিল্ডগুলো সবসময় এরকম থাকে, তার মানে সেটা তলের সাথে লম্ব হলেও, মানে এই সিচুয়েশনটাকে তোমরা কিভাবে ব্যাখ্যা করবে, এটা হচ্ছে তলের সাথে লম্ব কিন্তু তলের ভেক্টরের সাথে সাথে 0 ডিগ্রি না, এটা অ্যাঙ্গেল, এটা কিন্তু বুঝতে হবে জিনিসটা, ঠিক আছে।
তাহলে তোমাকে যে অ্যাঙ্গেলটা বলবে সেটা দিতে হবে, ঠিক আছে। যদি কোথাও শুধু ই এর মান দেওয়া থাকে আর ডিএস এর মান দেওয়া থাকে, তাহলে ই ডট ডিএস মানে ই আর ডিএস এর জাস্ট গুণফল হবে, ঠিক আছে। আর যদি কোথাও ই আর ডিএস দেওয়ার পরে তো থিটার মান দেওয়া থাকে, তাহলে ই ডিএস কস থিটা। আর যদি কোথাও ভেক্টর রূপ দেওয়া থাকে, তাহলে ভেক্টর রূপে ক্যালকুলেশন করতে হবে। আশা করি আমি বোঝাতে পারলাম টপিকটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তাও যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই আমাকে বলবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে মিনিমাম ফ্লাক্সের জন্য শর্তটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকলো, এবং সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই করে সকলে জানাবে, ঠিক আছে, সকলে জানাবে। তাহলে তোমাদের আরেকটা কাজ দিয়েছি, সেটা হচ্ছে তোমাদের ফ্লাক্সের ডাইমেনশন বার করা, ফ্লাক্সের মাত্রা। মাত্রা খুব ইম্পর্টেন্ট, কিন্তু একক আর মাত্রা এই নাম্বারগুলো যদি তোমরা পরীক্ষায় ছেড়ে আসো, তাহলে কিন্তু তোমরা একটা ইজি নাম্বার ছেড়ে আসছো, এটা জানতে। এর কিন্তু কোনো ক্ষমা হয় না। তুমি একটা কঠিন কোশ্চেন পারছো না, সেটাকে তোমার স্যার বা তুমি নিজেকেও সেটাকে ক্ষমা করতে পারবে, কিন্তু তুমি একটা ইজি কোশ্চেন যদি পরীক্ষার হলে ছেড়ে আসো, যেগুলো করার মতো, তাহলে কিন্তু তোমাকে বাঁচাতে কেউ পারবে না, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা একটা পড়বো ইলেকট্রিক ডাইপোল। দেখো রুল নাম্বার 27 করে ফেলেছি, তাহলে এবার যাচ্ছি রুল নাম্বার 28। রুল নাম্বার 28, তাহলে এখানে পড়বো হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ডাইপোল বা দ্বিমেরু। ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল। হ্যাঁ, আমি অত বড় কথাটা লিখছি, আমি ই লিখছি যে ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল কিরকম তৈরি হয় দেখো, যদি এরকম একটা, সরি, ধরো এখানটা পজিটিভ চার্জ আছে, এখানে একটা একই মানে নেগেটিভ চার্জ আছে, তাহলে এটা যে সংস্থা গঠন করবে সেইটাকে আমরা ডাইপোল বলবো, ঠিক আছে। এরা একটা সংস্থা গঠন করলো না, এরকম মিলে সংস্থা গঠন করলো, এই সংস্থাটাকে আমরা বলবো হচ্ছে ডাইপোল, ঠিক আছে। তাহলে ডাইপোলকে এবার মধ্যবর্তী একটা ডিস্টেন্স থাকে, সেই ডিস্টেন্সটাকে, সেটাকে আমরা ডি ধরতে পারি। কিন্তু আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে সেই ডিস্টেন্সটাকে ডি না ধরে আমরা সবসময় এটাকে 12 বা 2 এরকম ধরি, বা 2D ধরতে পারি। আমি 12 ধরলাম, ঠিক আছে। এই ডিস্টেন্সটাকে সবসময় 12 ধরে করি, মানে মাঝখান থেকে ডিস্টেন্স প্রতিটা এল, ঠিক আছে। এটাই হচ্ছে দ্বিমেরু। তাহলে দ্বিমেরু কাকে বলে? দ্বিমেরু হচ্ছে যখন দুখানা একই মানের আধান কিন্তু প্রকৃতি আলাদা। দেখো, একটা পজিটিভ কিউ, একটা নেগেটিভ কিউ, তাহলে প্রকৃতি আলাদা আলাদা, কিন্তু তাদের মান কিন্তু সমান। দুটো একই মানের আধান কিন্তু যাদের প্রকৃতি আলাদা, তারা যারা একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে একটা সংস্থা গঠন করলে তাকে বলবো দ্বিমেরু। তাহলে দ্বিমেরু থাকলে তার দ্বিমেরু ভ্রামক থাকবে, সেই দ্বিমেরু ভ্রামককে আমরা চিহ্নিত করি হচ্ছে পি দিয়ে, বা ডাইপোল মোমেন্ট, এটাকে ইংলিশে বলা হচ্ছে ডাইপোল মোমেন্ট। মোমেন্ট বা এটা দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে, ভ্রামক। তাহলে দ্বিমেরু ভ্রামক যদি হয়, তাহলে দ্বিমেরু ভ্রামকের পি কিরকম দেখতে হয়? পি, পি এর ফর্মুলাটা হচ্ছে, পি হচ্ছে যে কোনো একটা, মানে একটা আধান, সেটা পজিটিভ আধানটা নিয়ে, এবং ওর সাথে হচ্ছে মধ্যবর্তী ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করতে হবে। ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি ডি ছিল না, আমরা ডি করেছিলাম আগে, তাহলে এখন তাহলে ডিটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা 12 দিয়ে চেঞ্জ করলাম। তাহলে পি ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু 12। পি কিন্তু একটা ভেক্টর রাশি, এটা মনে রাখতে হবে। আরেকটা এখানে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে দ্বিমেরুর দিক। দিক কিন্তু সবসময় নেগেটিভ আধান থেকে পজিটিভের দিকে। তার মানে একটা যদি এখানে প্লাস কিউ, একটা যদি মাইনাস কিউ থাকে, তার মানে এই দিক থেকে এদিকে কিন্তু দিক হবে, ঠিক আছে। এরকম যদি থাকে তাহলে কিন্তু দিকটা নেগেটিভ থেকে এই দিকে হবে, এবং এই ক্ষেত্রে কিন্তু এই দিকে হবে। যদি একটা প্লাস ফাইভ কুলাম্ব আছে, এখানে একটা -5 কুলাম্ব আছে, তাহলে দ্বিমেরুর দিক কোন দিকে হবে? এই দিকে হবে। এবং দ্বিমেরুর যদি এখানে ধরো ডিস্টেন্স দেওয়া থাকলো, ধরো ডিস্টেন্স দেওয়া আছে যে টোটাল হচ্ছে, ধরো ডিস্টেন্স দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার, ঠিক আছে। তাহলে তোমাকে দ্বিমেরুর ভ্রামকের মান কত হবে? কিউ ইন্টু 12, 5 ইন্টু, দেখো 5 হচ্ছে কিউ, আর 12টা কিন্তু আমরা 2 দিয়ে গুণ করবো না, কারণ কি, কারণ মধ্যবর্তী ডিস্টেন্স টোটালটাই বলা আছে, তাহলে 5 ইন্টু 1, উত্তর 1 শেষ, 5 শেষ, ঠিক আছে। আর দ্বিমেরুর ভ্রামকের একক কি হবে তোমরা বলো? কিউ ইন্টু 12, তাহলে একক হবে হচ্ছে, দেখো, কুলম্ব ইন্টু মিটার, খুব সহজ জিনিসগুলো। আর মাত্রা তোমরা বার করবে, বাড়ির কাজ আবার কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তাহলে এইবার তোমাকে যদি একটা অঙ্ক বলে, ধরো এরকম আছে আর এরকম আছে, এখানে ধরো 3 কুলম্ব প্লাস 3 কুলম্ব, এই দ্বিমেরু ধরো বললো মধ্যবিন্দু থেকে, এই মধ্যবিন্দু থেকে একটা প্রান্তের দূরত্ব বলা আছে হচ্ছে ধরো 2 মিটার, ঠিক আছে। তাহলে দ্বিমেরু ভ্রামক কত হবে? পি ইকুয়ালস টু, এখানে দেখো কিউ একটা আধান যে কোনো, আর 12 নিতে হবে, তাহলে 2 গুণ 2 নিতে হবে এক্ষেত্রে, 4 3 12 কুলম্ব মিটার। মাত্রা বাড়ির কাজ বোঝা গেল? জিনিসটা আশা করি বোঝাতে পারলাম। দ্বিমেরু ভ্রামক, তাহলে দ্বিমেরু থাকলে তার দ্বিমেরু ভ্রামক থাকবে। এটা গেল রুল নাম্বার 28।
আচ্ছা, এইবার তোমাদেরকে আমি এই রুল নাম্বার 29 না 28 এর মধ্যে শিখিয়ে দিচ্ছি। দেখো, হ্যাঁ, রুল নাম্বার 28 এর মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন চলে আসবে। ঠিক আছে? ধরো এরকম একটা লাইন আছে, মানে অ্যাকচুয়ালি একটা দ্বিমেরু আছে, ঠিক আছে, আর এইখানে একটা ম্যাগনেট আছে, বা ছাড়ো এটা পরে পড়াচ্ছি। ধরো একটা দ্বিমেরু আছে, একটা ধার আছে, ঠিক আছে, একটা দ্বিমেরু আছে, আর এখানেও আরেকটা দ্বিমেরু আছে। হুম, এবার দ্বিমেরুর ক্ষেত্রে দুখানা পজিশন খুব ইম্পর্টেন্ট। দুখানা পজিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে, দেখো এটা দুটো আলাদা দ্বিমেরু, হ্যাঁ, এইটা হচ্ছে লাইন আলাদা, লাইনের এদিকে একটা এদিকে একটা, ঠিক আছে। এইখানে এই পজিশনের মধ্যেও দুটো পজিশন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এইখানে হচ্ছে যে এই দিকের যে কোনো পজিশন, ধরো এই দিকের এই অক্ষের উপরে যে কোনো পজিশন, এইটাকে বলা হচ্ছে অক্ষীয় পজিশন। এই দিকের যে কোনো পজিশন, ঠিক আছে, এই পজিশনগুলোকে আমরা কি বলবো? অক্ষীয় পজিশন, অক্ষীয় স্থান, ঠিক আছে। তাহলে দ্বিমেরুর উপর যদি এই অক্ষের উপর কোনো একটা বিন্দুতে কোনো একটা বিন্দু নেওয়া হয়, তাহলে সেটাকে বলবো অক্ষীয় স্থানে কোনো বিন্দু। আর লম্ব সমদ্বিখণ্ড, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বস্তুতে কোনো স্থান বলতে কোনটা বুঝবো? দেখো, এটার উপর সমদ্বিখণ্ডক করতে হবে দিয়ে লম্ব, হ্যাঁ, এটা ছবিটা আমার একটু এদিক ওদিক হয়ে গেল। হ্যাঁ, দেখো, এই যে এই বিন্দুটা দেখো লম্ব এবং সমদ্বিখণ্ডক নয়, এই লাইনটাকে দুভাগে ভাগ করেছে না, হ্যাঁ, এবং সমানভাবে ভাগ করেছে। সেরকম লম্ব সমদ্বিখণ্ডকের কোনো একটা বিন্দু, যদি এই লাইনের উপর কোনো বিন্দু নেই, যে কোনো বিন্দু নেই, তাহলে এই পজিশনগুলোকে কি বলবো? লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দু, ঠিক আছে। এইবার তাহলে এইটার ক্ষেত্রে যখন আমরা অ্যাকচুয়ালি এটা কেন করছি, কারণ এই সব জায়গায় আমরা ই বার করি। ই এর ক্ষেত্রে ধরো EP1 বিন্দু, EP2 বিন্দু, এরকম যে কোনো দিকে, এদিকে EP3 বিন্দু, বা যে কোনো একটা বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র আমাকে বার করতে দিতে পারি। অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা, মানে চ্যাপ্টারটা তড়িৎ ক্ষেত্রের চ্যাপ্টার, তড়িৎ ক্ষেত্রের চ্যাপ্টারে কিন্তু যে কোনো দিকে আমাকে তড়িৎ ক্ষেত্র বার করতে করতে দিতে পারে। এইখানেও কিন্তু এই যে এইসব বিন্দুগুলোতে কিন্তু তড়িৎ ক্ষেত্র বার করতে দিতে পারে। সেই ক্ষেত্রে আমাকে এই পজিশনটা আমার জানা জরুরি, কোনটা লম্ব সমদ্বিখণ্ডক আর কোনটা অক্ষীয় স্থান। এবার তোমাদের যেহেতু আমি বলেছিলাম যে আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ফর্মুলা ডিরাইভ কিন্তু করাবো না, ঠিক আছে, কারণ ফর্মুলা ডিরাইভটা এখন তোমাদের এই এক্সামের সিলেবাস অনুযায়ী ইরেলিভেন্ট। বোঝার জন্য অবশ্যই দরকার আছে, সেটা হয়তো তোমরা করেও ফেলেছো এতদিন, কেউ বসে নেই। আমি সেই জন্য এখানে কিন্তু জাস্ট তোমাদের ফর্মুলাটা কিরকম হয় না হয় সেটা দেখাবো। এটা প্লাস কিউ, এখানে একটা মাইনাস কিউ রাখা হয়েছিল, এখানে একটা প্লাস কিউ রাখা হয়েছিল, এখানে একটা মাইনাস কিউ রাখা হয়েছিল, বা এদিকে মাইনাস কিউ ধরো, এদিকটা হচ্ছে প্লাস কিউ রাখা হয়েছিল, ঠিক আছে। তাহলে এইবার এইখানে মাঝখানে ডিস্টেন্সটা কত ধরেছিলাম? 12। তার মানে এদিকটা এল, ওদিকটা এল, এরকম এরকম করে এল আর এল করে এটা 12 টোটাল ডিস্টেন্স, 12। এইখানেও ডিস্টেন্স কিন্তু এল আর এল মিলে 12। এইবার যদি তোমাকে অক্ষীয় স্থানে কোনো একটা বিন্দুতে, অক্ষীয় মানে ই অ্যাক্সিয়াল, ঠিক আছে, অ্যাক্সিয়াল, ই অ্যাক্সিয়ালের ভ্যালু কত হয়? সব সময় ই অ্যাক্সিয়ালের ভ্যালু হচ্ছে 2r ইন্টু, এবার আর কোনটা? এখানে দেখো আর হচ্ছে এই ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করা হয়, আর হচ্ছে এই ডিস্টেন্সটা, এই মধ্যবিন্দু থেকে যে পয়েন্টে পড়ছে, ধরো ইপি পয়েন্টটা এখানে আছে, আর কোথাও কিছু নাই, ঠিক আছে, ইপি পয়েন্টটা ধরো এই পয়েন্টটা, তাহলে ইপি এটা এই পয়েন্টটা আমি বার করছি তড়িৎ ক্ষেত্র, তাহলে এই ডিস্টেন্সটাকে আর বলা হচ্ছে, ঠিক আছে। মধ্যবিন্দু থেকে সবসময় মনে রাখতে হবে, ওটা কিন্তু মধ্যবিন্দু থেকে, মধ্যবিন্দু থেকে পি এর ডিস্টেন্সটা, পি বিন্দুর ডিস্টেন্সটা 2 আর পি বাই এই পিটা কিন্তু আবার চৌম্বক, মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ডাইপোল মোমেন্ট, ডিএম ডাইপোল মোমেন্ট, বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। এটা কখন লাগাতে হবে? যখনই বলবে অক্ষীয় স্থানটা উল্লেখ করা থাকবে, যখনই বলবে তড়িৎ দ্বিমেরুর উপর অক্ষীয় স্থানে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করো, তখনই আমরা ই অ্যাক্সিয়ালের এই ফর্মুলাটা লাগাবো, ঠিক আছে। এর আবার লম্ব সমদ্বিখণ্ডকের জন্য ফর্মুলা কি হবে? তাহলে ই ইকুইটোরিয়াল বলা হয়, ইকুইটোরিয়াল পজিশনটা, যেহেতু পজিশনটা ইকুইটোরিয়াল বা লম্ব সমদ্বিখণ্ডক, সেটা ই ইকুইটোরিয়াল বলা হয়। এই ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? এইখানে হচ্ছে মাইনাস পি ইন্টু
মাইনাস পি ইন্টু 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট অ্যাজ পার ইউর এক্সাম সিলেবাস। ওকে, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এইবার যখন এটা ক্ষুদ্র দ্বিমেরু হবে, ঠিক আছে, ক্ষুদ্র দ্বিমেরু, আচ্ছা ক্ষুদ্র দ্বিমেরু কনসেপ্টটা বলি। ক্ষুদ্র দ্বিমেরু এটা আলাদা কনসেপ্ট, ঠিক আছে। ক্ষুদ্র দ্বিমেরু, ক্ষুদ্র দ্বিমেরু, ক্ষুদ্র দ্বিমেরু হচ্ছে যার এলটা মানে 2l যে ডিস্টেন্সটা খুবই ছোট, খুবই ছোট, মানে ক্যালকুলেশন করার জন্য নেগলিজিবল দূর, খুবই ছোট, সেটাকে বলবো ক্ষুদ্র দ্বিমেরু। কার সাপেক্ষে? এই যে পি বিন্দুর সাপেক্ষে, যে পি, ধরো তুমি যদি একটা কথা বলো, এই ধরো এইটুকুনি একটা দ্বিমেরু আছে, এইটুকু একটা দ্বিমেরু আছে, এবার এর পাশে এই বিন্দুতে তুমি পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু নির্ণয় করতে চাও, এখানে একটা প্লাস কিউ আছে, একটা মাইনাস কিউ আছে, হ্যাঁ, তাহলে এই বিন্দুর সাপেক্ষে তো এই দ্বিমেরুটা বড়, কিন্তু তুমি যদি এই একই দ্বিমেরু, এই একই দ্বিমেরু তুমি যদি এই বিন্দুর সাথে এখানে একটা বিন্দু দাও, তাহলে এই বিন্দুর সাপেক্ষে এইটা খুব ছোট না দ্বিমেরুটা? তাহলে এই বিন্দুর সাপেক্ষে যখন আমরা দেখছি, মানে অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা আর ছিল না, আর এইগুলো তো এল ছিল, আর যদি গ্রেটার দেন এল হয়, মানে পি বিন্দুর সাপেক্ষে যদি দ্বিমেরুর মধ্যবর্তী ডিস্টেন্সটা খুব ছোট হয়, তাহলে সেটাকে ক্ষুদ্র বলবো, ক্ষুদ্র দ্বিমেরু বলবো। বুঝে গেল ক্ষুদ্র দ্বিমেরু কনসেপ্টটা? ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা অবশ্যই পজ করে একটু দেখে নাও, খুব ইম্পর্টেন্ট কিন্তু ক্ষুদ্র দ্বিমেরুটা। যাই হোক, তাহলে এবার যদি ক্ষুদ্র দ্বিমেরু হয়, তাহলে আর গ্রেটার দেন এল লাগাবে এই কনসেপ্টটা, তাহলে ই অ্যাক্সিয়ালের নতুন ফর্মুলা দাঁড়াবে, ই অ্যাক্সিয়ালের নতুন ফর্মুলা দাঁড়াবে হচ্ছে 2p/4πε0 r2। আরটা কি? আরটা কিন্তু সবসময় মধ্যবিন্দু থেকে পি বিন্দু দূরত্ব, মনে থাকে যেন, এটা কিন্তু পাশে লিখে নেবে তোমরা যখন করবে, এগুলো কিন্তু লিখে নেবে, খুবই ইম্পর্টেন্ট। আর ই ইকুইটোরিয়াল হচ্ছে কি হবে? ইকুইটোরিয়াল হচ্ছে মাইনাস পি কিন্তু ভেক্টর রাশি, পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে, 4πε0 ইন্টু আর, ঠিক আছে। তাহলে এইবার আমার কথা হচ্ছে, প্রশ্ন আসবে, তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে প্রশ্নে বার করতে বলবে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে বা অক্ষের উপরে কোন বিন্দুতে, কোনো একটা বিন্দুতে তোমার তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে বলবে। এবার তুমি কখন ক্ষুদ্র দ্বিমেরুর ফর্মুলা লাগাবো, মানে কখন এই ফর্মুলাটা লাগাবো বা কখন এই ফর্মুলাটা লাগাবো? যখনই বলবে লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে এই কেসটা নেবো না, অবশ্যই এই কেসটা নেবো। এবার এই কেসের মধ্যে দেখো দুখানা ফর্মুলা জেনারেট হলো, 1 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা। এবার এইটা কোথায় কোনটা লাগাবো? দেখো, যে অঙ্কে তোমার এলটা দেওয়া থাকবে, মানে মধ্যবর্তী ডিস্টেন্স যেগুলো দেওয়া থাকবে, তখনই আমাকে তাহলে মনে করতে হবে যে না, এটা ক্ষুদ্র দ্বিমেরু কেস নয়। আর যেখানে তোমার, যে অঙ্কে তোমার এলটার ভ্যালুই দেওয়া নেই, তুমি এল ভ্যালু খুঁজবে প্রথমে অঙ্কে, কি খুঁজবে? এল এর ভ্যালু খুঁজবে। যদি এল এর ভ্যালু খুঁজে না পাও, তার মানে বুঝে এবারে ক্ষুদ্র দ্বিমেরু, তখন তোমাকে ডাইরেক্ট এই ফর্মুলাটা লাগবে, 2 নম্বর ফর্মুলা। ঠিক, এবার তোমাকে যদি বলে যে অক্ষীয় স্থানে কোনো জায়গায় বার করতে, তাহলে নিশ্চয়ই তখন এই ফর্মুলাটা না হয় এইটা হবে, এইটা হবে, এইটা আর হবে না, তাই তো? তাহলে এইটা যখন হবে, তখন দেখো দুখানা ফর্মুলা জেনারেট হচ্ছে, 1 নম্বর আর 2 নম্বর। এবার তুমি কোনটা করবে? তুমি ক্ষুদ্র দ্বিমেরু চেনার উপায় কি? তোমার প্রশ্নের মধ্যে এল খুঁজতে হবে, বা দ্বিমেরুর মধ্যবর্তী ডিস্টেন্স, এই 2l দেওয়া আছে কিনা, দেওয়া আছে কিনা। যদি 2l দেওয়া থাকে, তাহলে এই এল এর ক্যালকুলেশনটা করতে হবে, দিয়ে দেখো এখানে এল এর ভ্যালু বসাতে হবে, এই ফর্মুলাটা বসাতে হবে। আর যদি না দেওয়া থাকে, তাহলে তখন এই ফর্মুলাটা নিচেরটা, এই ফর্মুলা, মানে এইটা। আশা করি বোঝাতে পারলাম পুরো টপিকটা। তাহলে এটাকে বলবো তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, আর তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষীয় অবস্থানে কোন স্থানে কিসের মান? তড়িৎ ক্ষেত্রের মান। খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসলেও আসবেই। আগের বার মনে হয় না এখান থেকে কিছু এসছে, না এসছে একটা কোশ্চেন, খুব মানে বুদ্ধির কোশ্চেন এসছে আর কি, ভালো এসছে। এবছরও কিন্তু আসলেও আসতে পারে, মানে অ্যাজ পার ইউর এক্সাম মানে প্যাটার্ন, এখন এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার তোমাদের একটা বাড়ির কাজ দিই, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো অবস্থানে, যে কোনো অবস্থানে ই এর মান, এর একটা ফর্মুলা আছে, cos থিটা দিয়ে একটা ফর্মুলা আছে, ঠিক আছে। ই এর মান কত, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তোমাদের এর জন্য এটা বাড়ির কাজ। এবার তোমরা দেখবে যে ফর্মুলাটা তোমরা করছো, সেখানে যদি তোমরা 0 ডিগ্রি বসাও, তাহলে তোমরা অক্ষীয় স্থানে পেয়ে যাবে, মানে cos থিটার যে ভ্যালুটা থাকছে ওখানে,
রুটের ভিতর দেখবে cos থিটা দিয়ে একটা ভ্যালু থাকবে, তো এখানে cos থিটা যদি তোমরা 0 ডিগ্রি বসাও তাহলে অক্ষীয় স্থানের ফর্মুলাটা দেখবা ডিরাইভ করে ফেলতে পারবা। আর যদি 90 ডিগ্রি বসাও তাহলে দেখবে তোমরা এখানে অক্ষীয় স্থান না করে তোমরা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডের উপর কেসটা পেয়ে যাবে। লম্ব সমদ্বিখণ্ডকের কেসটা পেয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাদেরকে যেটা বাড়ির কাজ সেটা হচ্ছে এই এর যে তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো অবস্থানের জন্য যে ফর্মুলাটা, এর যে কোনো অবস্থানের জন্য যে ফর্মুলাটা সেটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। আচ্ছা, আগের টপিকে মানে এখনই যেটা করলাম সেখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি খুব বলতে ভুলে গেছি। যদি আমি লম্ব সমদ্বিখণ্ডকের যে ছবিটা এঁকেছিলাম সেটা একটু আঁকলে মানে কেসটা রিলেটেড হচ্ছে একটু লম্ব সমদ্বিখণ্ড, ঠিক আছে, একটু কম লম্ব সমদ্বিখণ্ড। যখনই তোমাকে এই বিন্দুতে বার করতে বলবে তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডের উপর কোনো বিন্দু মানে এই লাইনটা সবসময় দেওয়া থাকবে না, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দু ধরো এখানে মাইনাস কিউ আছে, এখানে প্লাস কিউ আছে, ঠিক আছে। এইবার তোমাকে যদি এই স্থানে মানে বার করতে বলে তুমি একটা ইমাজিনারি লাইন কেটে নিলে এরকম, ঠিক আছে, তাহলে এই দিকে হচ্ছে এই বরাবর লাগিয়ে দিলে, এইবার দেখো, এইবার তুমি একটা কথা বলো যে এই নেগেটিভ আধানে বলরেখা কোন দিকে যায়, এদিকে ঢুকবে, তাই তো। আর পজিটিভ আধানে বলরেখা এদিকে বেরোবে, তার মানে এইটার দিকে এইদিকে, ঠিক না ভুল? তাহলে এইটার জন্য ইলেকট্রিক ফিল্ডের দিকে এইদিকে, যদি এটাকে ই প্লাস ধরি, আর এইটার জন্য ইলেকট্রিক ফিল্ডের দিকে এইদিকে ই মাইনাস ধরুন, কারণ মাইনাসের দিকে সবসময় বলরেখা ঢুকে এই বরাবর ঢুকবে আর এই বরাবর বেরোবে এইদিকে, তাহলে লব্ধি দিকটা কোনটা আসছে দেখো তো, লব্ধি দিকটা কোনটা আসছে, এইটা না? একটা যদি এইদিকে একটা ইয়ে থাকে একটা এইদিকে থাকে তাহলে লব্ধি এরকম হবে না? এটা যদি ই হয়, এটা যদি ই ওয়ান হয়, এটা যদি ই টু হয়, তাহলে লব্ধি ই এরকম হয় না? দেখো এই ছবিটা এইটুকুনি জায়গার মধ্যে আছে। তাহলে তোমরা কি বলতে চাইছি জিনিসটা লক্ষ্য করো ভালো করে। একটা ফর্মুলা বললাম না এখনই, ই ইকুইটোরিয়াল, সেখানে যে ফর্মুলাগুলো বললাম, যে দুটোই যে ফর্মুলা আমি একটা যে কোনো লিখছি, সেটা কত ছিল জানো? 2p বাই, সরি 2p না, পি বাই মাইনাস পি বাই অ্যাকচুয়ালি মাইনাস পি বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ক্ষুদ্র দ্বিমেরুর জন্য এলটা খুব ছোট হয়ে যাবে, মানে এলটা নেগলিজিবল হয়ে যাবে, তখন হচ্ছে আর কিউ হয়ে যাবে নিচে জাস্ট। হ্যাঁ, এইবার কথা হচ্ছে যখন যেটা ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে এই যে মাইনাস একটা আধান ছিল তাই না, মাইনাস আধানটা তাৎপর্য 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 হলো এই দেখো এইটা এইদিকে আছে না, এই লাইনটা এইদিকে আছে না, হুম, আর দ্বিমেরুর দিক কোন দিকে হয়, দ্বিমেরুর দিক সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে হয়, দেখো এটা নেগেটিভ আধান, এটা পজিটিভ আধান, তাহলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে এইদিকে। কিন্তু এইটা কিন্তু দেখো যে আলটিমেট যে ইলেকট্রিক ফিল্ডের দিক হচ্ছে সেটা কিন্তু একদম 180 ডিগ্রি বিপরীত। এই লাইনটা কি 180 ডিগ্রি বিপরীত, তাই তো, 180 ডিগ্রি বিপরীত। এই জন্য কিন্তু এই নেগেটিভ চিহ্নটা আসছে। কেন আসছে? এইটার জন্য কিন্তু এই নেগেটিভ চিহ্নটা আসছে। খুব ইম্পর্টেন্ট লাইন, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, মনে রাখতে হবে এটা, ঠিক আছে। তাহলে মাইনাস চিহ্নটা আসার তাৎপর্যটা কি এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তোমাকে যদি কোনো স্থানে বলা হয় যে, ধরো কোনো স্থানে তোমাকে বলা হলো যে অক্ষীয় স্থানে, হ্যাঁ বলা হলো তোমাকে ধরো একটা অঙ্ক বলা হলো কোনো স্থানে লম্ব সমদ্বিখণ্ডকের মানে পারপেন্ডিকুলার এরকম লিখলাম আমি, হ্যাঁ, লম্ব সমদ্বিখণ্ডকটাকে এরকম লিখলাম, এর ওপর, হ্যাঁ, ই এর মান দ্বিমেরুর জন্য, এটা অবশ্যই দ্বিমেরুর জন্য, আমরা দ্বিমেরু করছি, দ্বিমেরুর জন্য কোন স্থানে ই এর মান 2 নিউটন/কুলম্ব, তবে হ্যাঁ অ্যাক্সিয়াল পজিশনের জন্য, অ্যাক্সিয়াল পজিশনে কত হবে, ক্ষুদ্র দ্বিমেরুর জন্য, হ্যাঁ অবশ্যই ক্ষুদ্র দ্বিমেরুর জন্য। এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তর লিখে জানাবে অবশ্যই, ঠিক আছে, কমেন্ট বক্সে উত্তর লিখে জানাবে, দেখো কার বুদ্ধি আছে। হাতের লেখাটা খুব বাজে হয়ে যাচ্ছে আজকে আমার, শর্ট ডায়গ্রাম ইংলিশে লিখছি।
ফর শর্ট ডাইপোল, ঠিক আছে। এই কোশ্চেনটা হচ্ছে ফর শর্ট ডাইপোল কোনো স্থানে লম্ব সমদ্বিখণ্ডক, এটা মানে কিন্তু লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো ইয়ের মান বলা আছে 2 নিউটন পার কুলম্ব, ঠিক আছে। তাহলে তোমাকে বলতে হবে যে অ্যাক্সিয়াল পজিশনে ওই তড়িৎ দ্বিমেরুরই অ্যাক্সিয়াল পজিশন, মানে যে তড়িৎ দ্বিমেরুটা দেওয়া ছিল তার এই পজিশনটা বলা আছে। এবার তোমাকে বলছে এরকম একটা পজিশনে তাহলে অক্ষীয় স্থানে তড়িৎ ক্ষেত্রে এইখানে একটি বিন্দুতে তাহলে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে সেটা বার করতে বলেছে। এটার উত্তর তোমরা কমেন্ট বক্সে দেবে। একটু হিন্ট দিয়ে রাখি, থাক দেবো না, এটা তোমরা করে নিবে, না পারলে তখন আমাকে জানিয়ে আমি করে দেবো। তাহলে এটা গেল রুল নাম্বার 28। এইবার আসবে রুল নাম্বার 29। রুল নাম্বার 29, ঠিক আছে। রুল নাম্বার 29 দেখো বলছে টর্ক একটা দ্বিমেরু যদি এরকম একটা দ্বিমেরু আছে, এটা প্লাস কিউ এটা মাইনাস, এবার এটা এল, এটা এল, টুয়েলভ শিখেছিলাম আমরা, তাই তো। আচ্ছা টুয়েলভ কেন নেওয়া হয়, জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে, ঠিক আছে। মানে ডি না নিয়ে বা এল না নিয়ে আমরা টুয়েলভ কেন নিচ্ছি সেটা হচ্ছে ক্যালকুলেশন, মানে আমরা পুরোটাকেও তো এল ধরতে পারতাম, তাহলে দেখো এল বাই টু আসতো আমার ক্যালকুলেশনে, সেই জন্য একটা সমস্যা হয়ে যাচ্ছে। কি করলাম, এল বাই টু আসতো ক্যালকুলেশন, সেই জন্য একটা সমস্যা হলেও হতে পারতো, সেই জন্য আমরা টুয়েলভ নিয়ে ক্যালকুলেশনটা করছি। আচ্ছা এইবার দেখো, এইবার এই যে টুয়েলভটা ক্যালকুলেট করছি, তাহলে এর উপর এটাকে যদি এবার একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয়, ধরো এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, সুষম তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ অবশ্যই। এবার সুষম তড়িৎ ক্ষেত্রে তোমাকে একটা দ্বিমেরুকে রাখা হবে, ধরো দ্বিমেরুটা এরকম, তাহলে সেটা অক্ষ দেখা হলো, ঠিক আছে। দ্বিমেরুটা এরকম হবে, তাই না? এখানে আছে প্লাস কিউ, এখানে আছে মাইনাস কিউ, এরকম যদি এবার এই দ্বিমেরুটাকে যদি নিয়ে এসে কোথায় রাখা হয়, একটা তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, এটা তড়িৎ ক্ষেত্র, তাহলে দ্বিমেরুকে যদি নিয়ে এসে আমরা তড়িৎ ক্ষেত্রে রাখি, এই জায়গাটা মুছে দিলাম, হ্যাঁ, এই দ্বিমেরুটাকে নিয়ে আসা হলো এদিকে, দিয়ে যদি তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসে তাহলে কিরকম হবে, এরকম দেখতে হবে, ঠিক আছে। তাহলে এরকম দেখতে হবে, দেখো প্লাস কিউটা মুছে গেছে, তাহলে দ্বিমেরুটাকে নিয়ে এসে যদি এখানটা রাখা হয় তাহলে এটা প্লাস কিউ এটা মাইনাস কিউ, তাহলে প্লাস কিউর জন্য কি হবে, বলটা এদিকে কাজ করবে একটা বল, আরেকটা বল এদিকে কাজ করবে, তাহলে দেখো এরকম মোট বলটা এদিকে যদি বল কাজ করে তাহলে এদিকে প্লাস কিউই, এফ ইজ টু কিউই আমরা জানি, আর এইদিকে একই বল মাইনাস কিউই, তাহলে লব্ধি বল কিন্তু শূন্য, লব্ধি বল কত হচ্ছে শূন্য, কিন্তু এর মধ্যে একটা টর্ক কাজ করছে, দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এ ওকে ঘোরাতে চাইছে, বলের ভ্রামক তৈরি হচ্ছে, তার মানে একটা টর্ক তৈরি হচ্ছে, টর্ক, টর্ককে আমরা টাউ দিয়ে চিনে দেবো, টাউ ইজ টু আমরা এখানে শিখবো পি ক্রস ই, ঠিক আছে, পি ক্রস ই, তাহলে পিই, এটাকে যদি ভাঙি তাহলে পি সাইন থিটা, থিটাটা কোনটা, এই যে এই অ্যাঙ্গেলটা, তাহলে পি আর ই এর মধ্যে অ্যাঙ্গেল, পি আর ই এর মধ্যে যে থিটাটা সেটাকে বলবো টর্ক, ঠিক আছে। টর্কটা কি করে বার করি, যে ফোর্সটা আর তাদের মধ্যবর্তী যে লম্ব ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্সটাকে নেওয়া হয়, এই ডিস্টেন্সটা, এটা হয় হচ্ছে 2l sin থিটা, করে দেখবে পরীক্ষাটাই। তো তোমাকে যেটা মনে রাখতে হবে ফাইনালি সেটা হচ্ছে টাউ ইজ টু পি ক্রস ই আর টাউ ইজ টু পি sin থিটা। এবার এখান থেকে কি কোশ্চেন আসবে, এখান থেকে কোশ্চেন আসবে সর্বাধিক টর্ক কখন হবে, সর্বোচ্চ টর্ক কখন হবে, সর্বনিম্ন টর্ক কখন হবে, সুস্থির সাম্য, অস্থির সাম্য, এরকম টাইপের কিছু কোশ্চেন আসবে। সুস্থির সাম্য অস্থির সাম্যটা আমরা লাস্ট রুল নাম্বার 30 আমরা বলার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে এটা বললাম টর্ক, তাহলে টর্ক কখন কাজ করবে, যখন অবশ্যই বাহ্যিক তড়িৎ ক্ষেত্র থাকবে, যদি কোনো তড়িৎ ক্ষেত্রই থাকলো না শুধু একটা এরকম থাকলো, তাহলে কি টর্ক কাজ করবে, অবশ্যই করবে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকতে হবে তবেই তাকে বল দেবে, তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো বল দেয় তাহলে সেক্ষেত্রে তার উপর টর্ক কাজ করবে একটা দিনের উপর, আর সেই টর্কের মান কত হচ্ছে টাউ ইজ টু পি ক্রস বা পি সাইন থিটা, ঠিক আছে। তাহলে পি সাইন থিটা এইটা কিন্তু আলটিমেটলি আমার পরীক্ষায় লাগবেই লাগবে, যে টাউ ইজ টু পি সাইন থিটা। তাহলে এইবার দেখো, এবার পি সাইন থিটা থেকে আমি রুল নাম্বার 30 চলে যাচ্ছি, তাহলে পি সাইন থিটার সর্বোচ্চ সর্বনিম্ন ভ্যালু যদি এটা বলি টাও ইজ টু পি ক্রস ই ছিল, এটা ক্রস প্রোডাক্ট, তাহলে পি ই
সাইন থিটা, তাহলে দেখো ম্যাক্সিমাম টর্ক কখন হবে, যখন পি হবে না, কারণ সাইন থিটা যদি ম্যাক্সিমাম হয় তার মানে থিটা ইকুয়ালস টু কত 90, সাইন 90 মানে পি 90 সাইন 90 সমান পি। এটা হচ্ছে ম্যাক্সিমাম টর্কের ভ্যালু। মিনিমাম টর্কের ভ্যালু তোমরা পরীক্ষায় বলবে, মানে বলবে আমাকে কত হবে, মিনিমাম টর্ক কত হবে, এটা হচ্ছে তোমরা আমাকে ক্যালকুলেশনে বলবে, কমেন্ট বক্সে বলবে অবশ্যই মিনিমাম টর্কের ভ্যালুটা কত। আরেকটা কেস কি, আরেকটা কেস এখান থেকে আর কি হতে পারে, ধরো ম্যাক্সিমাম টর্ক বললাম, মিনিমাম টর্ক বললাম, আর মিনিমাম টর্কটা তোমরা বলবে বুদ্ধি করে। আর হচ্ছে তোমার আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম টর্ক যখন হবে, সাইন যখন 90 হচ্ছে, তাহলে দেখো মানে এরকম হচ্ছে না কেসটা, ধরো এদিকে ইলেকট্রিক ফিল্ড আছে, এদিকে এরকম ইলেকট্রিক ফিল্ড আছে, তার মানে কোন অ্যাঙ্গেলটা 90, অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা 90 না, তার মানে দ্বিমেরুটা এরকম আছে না এখন, মাইনাস কিউ, যেটা এরকম ব্যাকা ছিল সেটা এরকম ছিল প্লাস কিউ মাইনাস কিউ, সেইটা এখন এরকম আছে দ্বিমেরুটা, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 না, এটা যদি 90 থাকে তাহলে হচ্ছে তারপর ম্যাক্সিমাম টর্ক কাজ করবে, বা হ্যাঁ ম্যাক্সিমাম টর্ক কাজ করবে, সেটা হচ্ছে কত পি পি। ঠিক আছে, এর মধ্যে কিন্তু কোনো ডট হবে না, কোনো ক্রস হবে না, এটা কিন্তু জাস্ট একটা ভ্যালু। ঠিক আছে, তাহলে টর্কের ভ্যালু হচ্ছে এটা, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার আমরা করছি রুল নাম্বার 30। এটা বলছে, রুল নাম্বার 30 বলছে সুস্থির সাম্য অস্থির সাম্য দুটো কেস করবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাম্য আর এটা হচ্ছে অস্থির সাম্য। ঠিক আছে, সুস্থির সাম্য কাকে বলে, অস্থির সাম্য কাকে বলে। সুস্থির মানে ধরো একটা ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, ধরো এরকম বলরেখা দিয়ে সবসময় ইলেকট্রিক ফিল্ডকে চিহ্নিত করা হয়। ঠিক আছে, তাহলে এরকম ধরো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে, অস্থির সাম্য দুটো দরকার, তাহলে দুটো কেস দেখাবো। তাহলে হচ্ছে সুস্থির সাম্য কাকে বলে, যদি ধরো এখানে একটা বলরেখা আছে, এবার ধরো বলরেখাটা এরকম, এই লাইন বরাবর আছে এই দিকে, সরি বলরেখার দিকও ধরো হচ্ছে এইটা, এই দিকে, এইটাই হচ্ছে বলরেখা, মানে এইদিকে পিটা এদিকে, তাই তো, তাহলে পি এদিকে, তাহলে পি এদিকে ইও এদিকে, তার মানে পি আর ই এর মধ্যে অ্যাঙ্গেল কত, সাইন 0, তাই না? তাহলে এটাকে বলবো হচ্ছে সুস্থির সাম্য, মানে সে আর কিছু করার নেই, সে সুস্থির আছে, সে আর নড়বে না, কারণ পি আর ই এর মধ্যে কোনো টর্কই তো কাজ করছে না, টর্কই তো জিনিসটাকে ঘোরানোর জন্য রেসপন্সিবল, একটা জিনিসকে টুইস্ট করছে বা যা করছে তার জন্য কি রেসপন্সিবল, টর্কটা। তাহলে টি এখন পি আর ই এর মধ্যে দেখছো একই দিকে কাজ করছে, তার মানে এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা শূন্য না, যেহেতু শূন্য তাহলে এটা হচ্ছে সুস্থির সাম্য। আর অস্থির সাম্য কি বলবো, দেখো অস্থির সাম্য হচ্ছে একই কেস, এই দিকে টর্কটা আছে, মানে এই দিকে হচ্ছে, সরি টর্ক না, এদিকে হচ্ছে পিটা আছে, মানে ভ্রামকটা মানে দ্বিমেরুটা আছে এই দিকে, তার দিকটা হচ্ছে এই দিকে, তাহলে দ্বিমেরুটা যদি এখন এই দিকে থাকে, তার মানে দেখো নেগেটিভ থেকে পজিটিভ, তার মানে এই দিকটা নিশ্চয়ই নেগেটিভ, আর এই দিকটা নিশ্চয়ই পজিটিভ দ্বিমেরু, আর এখানে কি ছিল, এই দিকটা নেগেটিভ, এই দিকটা পজিটিভ, যেটা হওয়ার কথা অ্যাকচুয়ালি। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড দিলে ওই দিকেই তো চলে যাওয়ার কথা। তাহলে এই কেসেও দেখো পি সাইন থিটাটা কত হচ্ছে, পি সাইন 180 না, এই ক্ষেত্রেও দেখো কিন্তু শূন্য হচ্ছে টর্কটা, টর্ক কিন্তু এই ক্ষেত্রেও শূন্য, কিন্তু এটা কিন্তু সাম্য আছে, এই জন্য এই কথাটা সাম্য কিন্তু দেখো দু ক্ষেত্রে ইউজ আছে, এখানেও শূন্য উত্তর বেরোচ্ছে, এখানেও শূন্য উত্তর বেরোচ্ছে, কিন্তু সাম্য দু ক্ষেত্রে থাকলেও এটা কিন্তু সুস্থির, কারণ এর হওয়ার কথাও অ্যাকচুয়ালি এইদিকে, কারণ এদিকে ই এর দিকে পজিটিভ ই এর দিকে ই কাজ করবে, পজিটিভ কিউ এর দিকে ই কাজ করবে, নেগেটিভের দিকে ই কাজ করবে, কিন্তু এই ক্ষেত্রে দেখো উল্টো আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হওয়ার কথা ছিল, হওয়ার কথা কি ছিল, যদি এই দিকে এরকম ই থাকে, ঠিক আছে, সবসময় একটা বলরেখা কি চাইবে, নিজেকেও এইদিকে ট্রান্সফার করতে চাইবে সুস্থির সামনের জন্য, সবসময় এদিকে হতে চাইবে, কিন্তু যেই এদিকে ধরো ই আছে এরকম, ঠিক আছে, এদিকে ই আছে, কিন্তু বলরেখা যদি উল্টো দিকে হয়ে যায়, মানে এই পজিটিভটা এদিকে যদি হয়ে যায় নেগেটিভ, তাহলে তো সে সবসময় চেষ্টা করবে এদিক থেকে ঘুরিয়ে যাতে সে কোনো রকম এদিকে চলে আসে, এই মাথাটা এদিকে আসার চেষ্টা করবে, সেই জন্য এই সাম্যটাকে কি নাম দেওয়া হয়, অস্থির সাম্য, এইটাকে কি নাম দেওয়া হয়, সুস্থির সাম্য। আশা করি তোমাদের রোল নাম্বার 30 পর্যন্ত আমি ভালোভাবে বোঝাতে পেরেছি। তাও যদি কোথাও কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই ডোন্ট হেজিটেট টু মানে আস্ক মি ইন দ্য কমেন্ট বক্স। ওকে, সো প্রিপেয়ার ওয়েল।
ভালোভাবে পড়ে যাও। আমি যা করাচ্ছি এর বাইরে কিছু আশা করছি আসবে না। কনসেপ্টটা নিয়ে যাও, কারণ কনসেপ্টের বাইরে কোনো কোশ্চেন আসা সম্ভব নয়। হ্যাঁ, তাহলে সেটা সিলেবাসের বাইরে হয়ে যাবে, কারণ আমি সব সিলেবাসটাই কভার করার চেষ্টা করছি। আর এখানে সবচেয়ে বড় কথা, আমি কোনো রকম কোনো তোমাদেরকে প্রুফ করাবো না যেটা ইরেলিভেন্ট, এই মুহূর্তে তোমাদের জন্য ইরেলিভেন্ট। পরীক্ষার 2 মাস থেকে 3 মাস টাইম আছে, এই মুহূর্তে ইরেলিভেন্ট, বা ওটা করাতে গেলে হয়তো আমি সিলেবাসও শেষ করতে পারবো না। হ্যাঁ, যারা আমার কাছে অফলাইন করো তাদেরকে এগুলো সবই পড়িয়েছি, তাও তোমরা একবার করে রিভাইজ করবো। এবং আমার যেটা গ্রুপ পার্টিকুলার, সেই গ্রুপে কিন্তু আমি কোশ্চেন দিই, ঠিক আছে? ওই কোশ্চেনগুলো তোমরা যদি সলভ করতে পারো, দেন ইউ ক্যান অবভিয়াসলি গেট আ গুড মার্কস অ্যান্ড ইউ ক্যান বি কনফিডেন্ট অন ইউর physics. Okay, so bye for today, and পরের দিন আমরা রোল নাম্বার 31 থেকে স্টার্ট করবো। থ্যাংক ইউ।